পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম উদয়পুর। গ্রামটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা। সেখানে বাস করত রূপা নামে এক মিষ্টি মেয়ে। রূপা থাকতো তার দাদা বৌদির সাথে। তার বৌদি সরলা নিজের গরুগুলোকে সন্তানের মতো ভালোবাসত। অন্যদিকে রূপার দাদা নিতিন গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো। সেই গ্রামেই বসবাস করত কুটিলা। কুটিলার কাজই ছিল রূপাদের বাড়িতে কখন কি হচ্ছে তার খোঁজ নেওয়া। কি গো সরলা, সকাল সকাল বুঝি ঘরের কাজ করছো? তা কিছু মনে করো না, একটা কথা বলি। গ্রামে তো সবাই রূপাকে নিয়ে কানাঘুষো করছে। কেন কেন? বলি, আমাদের রূপা আবার কি করলো? আহা, রূপা কিছু করতে কেন যাবে? কিন্তু সবাই তো বলা বলি করছে গ্রামের সব মেয়ে কোন সাত সকালে বিয়ে হয়ে গেছে। আর কম করে রূপার তো প্রায় 25 বছর হতেই চলল। তা বলি কুটিলা, রূপার ইচ্ছা নিজের পায়ে দাঁড়াবে, মানে নিজে চাকরি বাকরি করবে। তাছাড়া আমার ননদ বলে বলছি না, আমার ননদ পড়াশোনায় যথেষ্ট ভালো। মা গো মা, বলে কিনা চাকরি করবে? না না না, আমি থাকতে সেটা আমি হতে দেব না। যেভাবেই হোক সরলার মনে রূপার বিয়ে নিয়ে ভয় ধরিয়ে দিতে হবে। কি যে বলো সরলা, এদিকে গ্রামের সবাই ছিছি করছে 25 বছরেও মেয়ে ঘরে বসে আছে। সবাই তো বলছে এরপর আর ভালো ছেলে জুটলে হয়, তখন কি করবে? তাই নাকি? তা কথাটা তুমি মন্দ বলনি। দেখি আজকে তাহলে তোমার দাদার সাথে একটু এ বিষয়ে কথা বলি। যাই গো কুটিলা, এবার আমাকে রান্না চাপাতে হবে। এই নে রূপা, কষা মাংস। আচ্ছা রূপা, তোর বিয়ে হয়ে গেলে আমাদের ভুলে যাবি না তো? তাছাড়া আমরা বেঁচে থাকতে থাকতে তোর একটা হিল্লে না করে যেতে পারলে যে। কি যে বলো বৌদি, আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর একটা সুন্দর নিজের স্বপ্নের বাড়ি বানাতে চাই। এসব বিয়ে থাওয়ার কথা এখন কেন আসছে? আমাদের মতো গরিব ঘরে আরও তো পড়াশোনা করে কী বা হবে? তাছাড়া ভালো ছেলে পেলে বিয়ে করে সংসার করিস, পরে যদি পড়াশোনা করতে ইচ্ছা হয় তো করিস। বুঝেছি, যত নষ্টের মূলে ওই কুটিলা মাসি, একদিন ঠিক জব্দ করবই। ঠিক আছে, নে এবারেই কষা মাংসটা খেয়ে নে। আর আমি এই ব্যাপারে আজই তোর দাদার সাথে কথা বলবো। ঠিক আছে বৌদি, তবে শর্ত একটাই, আমাকে কিন্তু বিয়ের পর পড়াশোনা করতে দিতে হবে। এইভাবে কয়েক মাস পেরিয়ে যায়, আর দেখতে দেখতে রূপার জন্য একটা ভালো সম্বন্ধ আসে। আর রূপাও তার দাদা বৌদির অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে সেই বিয়েতে রাজি হয়ে যায়। যাই বলো সরলা, আমাদের রূপার যে অত ভালো বিয়ে হবে তোমরা তো আশাও করনি। তাছাড়া রূপার অত বড়লোক ঘরে বিয়ে হয়ে তোমাদেরকে কিন্তু ভুলে গেছে। না না কুটিলা, রূপা ওর দাদা বৌদিকে ভুলতেই পারে না, আমার এটা দৃঢ় বিশ্বাস। তবে হ্যাঁ, বিয়ে হয়েছে, সংসারের চাপ, তাই আসা যাওয়া কম হয়। সে তুমি যাই বলো সরলা, আমি তো মানুষজনকে আজ থেকে দেখছি না। রূপা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। বড়লোক ঘরে বিয়ে হয়েছে, এত কষ্ট করে মানুষ করলে, পড়াশোনার পেছনে এত খরচ করলে, সে কিন্তু তোমাদের আর মনে রাখেনি। এমন করে বলো না, রূপাকে আমি কখনো ননদ হিসাবে ভাবিনি, সবসময় নিজের বোনের মতোই মানুষ করেছি। ও ঠিক আসবে। বেশ হয়েছে, কি হলো অত লেখাপড়া করে? সেই তো আমাদের মতো এখন সংসারের হাঁড়ি ঠেলছে, আর এদের ননদ বৌদির সম্পর্কটাও গোল্লায় গেল।
এত দূরে বিয়ে হয়ে। এভাবে দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়, কিন্তু রূপা তখনও অবধি দাদা বৌদির কাছে দেখা করতে আসে না। বুঝলে সরলা, রূপার কথা বড্ড মনে পড়ছে। আজ প্রায় 6 মাস হয়ে গেল বোনটাকে দেখিনি। ও মা, শুধু কি তোমার নাকি? আজ আমারও রূপার কথা বড্ড মনে পড়ছে। রূপা আমার খিচুড়ি খেতে বড্ড ভালোবাসতো। বোনের আমার কত শখ ছিল নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, কিন্তু বিয়ের পর পড়াশোনা আর করছে কিনা কে জানে। তুমি দেখবে রূপা ঠিক নিজের পায়ে দাঁড়াবে। ওর ওপর আমার পুরোপুরি ভরসা আছে। এভাবে বেশ কিছুদিন চলে যায়, আর তারপর একদিন রূপা তার স্বামী অমলকে জানায় যে সে স্কুলের চাকরিটা পেয়ে গেছে। রূপা তার স্বপ্নকে সত্যি করতে পেরেছে জেনে মনে মনে অমলও খুব খুশি হয়। রূপা এও জানায় যে তার চাকরিটা তার দাদা বৌদির গ্রামেতেই হয়েছে, তাই সে এবার থেকে দাদা বৌদির বাড়িতেই থাকবে। পরের দিন সকালে নিতিন যখন বাজার করে ফিরছিল, তখন অমলের সাথে তার দেখা হয়। আপনার সাথে দেখা হয়ে খুশি হলাম। রূপাকে আমি এখানে রেখে গেলাম। রূপা এখন আপনাদের কাছেই থাকবে। আমাদের কাছেই থাকবে মানেটা আমি ঠিক বুঝলাম না। বলি, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? আরে আরে না না, রূপা একটা চাকরি পেয়েছে, তাও আবার যে সে চাকরি নয়, স্কুলের চাকরি। পোস্টিং এই গ্রামেই হয়েছে, তাই রূপা বলেছে এবার থেকে সে আপনাদের কাছেই থাকবে আর মাঝে মাঝে ছুটিতে আমার কাছে যাবে। সত্যি বলছো? রূপা আমাদের চাকরি পেয়েছে? সত্যি খুব আনন্দ হচ্ছে। তবে তুমি বিয়ের পরেও যে রূপাকে পড়াশোনায় সমানভাবে সাহায্য করে গেছো, এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। সবই রূপার নিজস্ব চেষ্টা। বিয়ের পরেও যে সমানভাবে সংসার সামলে পড়াশোনা করে গেছে, এর জন্য সম্পূর্ণ আপনার বোনের প্রতিভা আছে বলেই এটা সম্ভব। বলি, আজকে তাহলে আমাদের এখানেই খাওয়া দাওয়া করে তারপর না হয় যেও। না না, আজকে আর থাকা হবে না, আমার অফিস আছে। অন্য একদিন এসে নিশ্চয়ই বৌদির হাতে রান্না বান্না খেয়ে যাব। বুঝলে বৌদি, আমি আমার স্বপ্নকে সত্যি করতে পেরেছি। আমি একটা স্কুলে এখন চাকরি পেয়েছি, আর আমি এখন এখানেই থাকবো। খুব খুশি হয়েছিলে রূপা। সত্যি তুই চলে যাওয়ার পর আমার খুব মন খারাপ হতো। তুই আবার এখানে থাকবি জেনে খুব আনন্দ হচ্ছে। অন্যদিকে রূপার চাকরির খবর পেয়ে কুটিলার মনে হিংসা জন্মায়। সে আবার ভাবতে শুরু করে যে ননদ বৌদির সম্পর্কটাকে কি করে নষ্ট করা যায়। কিন্তু রূপা আর সরলার মধ্যে ছিল ভারী মিলমিশ। তারা দুজনে মিলে সংসারের সব কাজ করত। তারপর রূপা স্কুলে যেত। আজ কিন্তু তোর পছন্দের লুচি আর আলুর দম করে দিয়েছি, টিফিনে মনে করে অবশ্যই যেন খাবি। সে আর বলতে গো বৌদি, তোমার হাতের রান্নার তুলনা নেই। আমি তো ঠিক সময়ে খেয়ে নেব, কিন্তু তুমিও ঠিক সময় খেয়ে নিও। আমার কিন্তু ফিরতে অনেক দেরি হবে। কিরে রূপা, শুনলাম চাকরি পেয়েছিস, তা তুই বুঝি এবার থেকে এখানেই থাকবি? গোটা গ্রামের লোক তো ছিছি করছে, বলছে রূপাকে নাকি শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই দাদা বৌদির কাছে এসে পড়ে আছে। পাড়ার লোকে কি বলল তা নিয়ে আমি ভাবি না। আমি বরাবর নিজের স্বাধীনতায় বিশ্বাসী। তাছাড়া আমার স্বামী নিজে এসে এখানে রেখে গেছে, তাই আমি এখানে আছি। আসলে কি বলতো, দিনকাল তো ভালো নয়। তুই চাকরি বাকরি করিস, সেই লোভেই হয়তো তোর দাদা বৌদি এখানে তোকে রেখেই দিল, আর তোর সংসারটাও ভেঙে গেল। হ্যাঁ, সত্যিই তো, তুমি তো এটা ঠিকই বলেছ। আমি তো এই ব্যাপারে কখনো ভেবে দেখিনি। তবে আর বলছি কি,
সময় থাকতে থাকতে এখান থেকে কেটে পড়। তুমি ঠিকই বলেছ, আমিও সেটা ভাবছি। তাছাড়া নিজে চাকরি করি, একটা বাড়ি বানিয়ে নিলে মন্দ হয় না। দাদা বৌদির সাথে আর থাকতেও হবে না, আর ওরা আমার টাকায় ভাগও বসাতে পারবে না। যাই, মনে হচ্ছে মেয়ের মন গলেছে, এবার একটু সরলার কাছে যাই। সরলা, তোমার জন্য কি আমার আর কম মনটা কাঁদে? সত্যি, তোমার আর কপাল কোনো দিন ফিরল না। এই যে রূপা, চাকরি পেয়ে মাস গেলে মোটা টাকা রোজগার, কিন্তু তুমি সেই মাটির বাড়িতেই পড়ে রইলে। রূপা কি আর তোমার জন্য ফিরে তাকালো বলো? না না, রূপাকে আমি আমার নিজের বোনের মতোই দেখি, কোনোদিন ননদ বলে আলাদা করে ভাবিনি। রূপা নিজের স্বপ্ন সত্যি করেছে, এটাই আমার কাছে অনেক। শোনো সরলা, গ্রামে খবর পেলাম ওই মুখুজ্জে বাড়ির পাশে জমিতে রূপা নাকি বাড়ি করছে। তাই বলি, সারাদিন অত খেটো না দেখি। ননদ ননদ করে তো মরে গেলে, ননদ কি তোমার জন্য ফিরে তাকালো? সে কি, রূপা বাড়ি করছে? কই, আমাদের তো জানায়নি। আমরা কি ওর সম্পত্তিতে ভাগ বসাতাম, শেষে কিনা এই বুঝলো আমাদের। বুঝলে বৌদি, তোমাকে একটা কথা বলার ছিল। ওই মুখুজ্জে জেঠুর বাড়ির পাশের জমিতে আমার বাড়ি তৈরি হয়ে গেছে। বলবো বলবো করেও বলিনি। জানি রে রূপা, সব খবর আমার কানে এসেছে। খুব কষ্ট হয়েছে তোর এই পাল্টে যাওয়া দেখে। তুই ভাবলি কি করে আমরা তোর সম্পত্তির ভাগ নেব? অত শত আমি বুঝি না, নিজে রোজগার করি। তাছাড়া তোমাদের এই মাটির বাড়িতে থাকলে আমাকে 5টা লোকই বা বলবে কি? তাই আমি পাকা বাড়িতেই থাকবো। হে ভগবান, শেষে কিনা রূপাও এত পাল্টে গেল। যে মাটির বাড়িটার প্রতি ছোট থেকে ওর এত টান ছিল, সেই মাটির বাড়িটাকে পরিচয় দিতে আজ ওর লজ্জা লাগছে। যাই, রূপার আজ গৃহপ্রবেশ বলে কথা। গৃহপ্রবেশে ভালো ভালো সব রান্না হবে, মনের আনন্দে খাবো। আর খাবো নাই বা কেন? সরলাকে মনে হয় নিমন্তন্ন করেনি, করবেই বা কী করে? দুজনের কানে যা বিষ ঢেলেছি, তাতে ননদ বৌদির সম্পর্ক গোল্লায় গেছে। হা হা হা, তার মানে সবটাই একটা পরিকল্পনা ছিল। তা তুই কি করছিস রূপা? ওই বোতলটা নিয়ে কি ঢালছিস? এটা তুমি একটু পরেই বুঝতে পারবে বৌদি। সত্যি রে রূপা, আজ তোর মা বাবা বেঁচে থাকলে বড্ড খুশি হতো। তুই নিজের পায়ে দাঁড়িয়ে আজকে আমাদের জন্য একটা দোতলা বাড়ি বানিয়ে দিয়েছিস। তোর মতো ননদ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তোমার মতো বৌদি, আমার দাদা আর আমার স্বামীকে পেয়েও আমার জীবন ধন্য। আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমাদের জন্য একটা পাকা বাড়ি তৈরি করে দেওয়া। অবশেষে আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এবার থেকে আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকব। কি, আমার সাথে চালাকি? তার মানে ননদ আর বৌদি মিলে আমাকে বোকা বানানো? দেখাচ্ছি মজা। ও মা গো, পড়ে গেলাম গো, মা গো মা। উফ, কি ব্যথা, কি ব্যথা। হিংসা করে কিছু হয় না কুটিলা। হিংসা মানুষকে সুখী করে না, বরং ক্ষতির কারণ হয়। কিন্তু একসাথে থাকলে নিজেদের পারস্পরিক বোঝাপড়া শান্তি ও ভালোবাসা তৈরি করে। কি জানো তো কুটিলা মাসি, তোমার হিংসায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়নি, বরং আমরা আরও পরিশ্রমী হয়েছি, সাফল্য লাভ করেছি। আমাকে তোমরা ক্ষমা করো সরলা আর রূপা। আমি নিজের পরিবারে সুখী ছিলাম না বলে কারোর সুখ সহ্য করতে পারতাম না। আমি কথা দিলাম আর কখনো এমন অন্যায় করব না। আমি খারাপ জেনেও, তোমাদের ক্ষতি চেয়েছি জেনেও তোমরা আমার সেবা শুশ্রূষা করেছ। আর কখনো আমি এই অন্যায়ের পথ বাঁচব না, আমিও ভালো হয়ে যাব। এরপর থেকে সেই গ্রামে তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
হ্যাঁ গো, আজ বাজার থেকে ভালো ইলিশ মাছ পেলে নিয়ে এসো তো। ভাবছি ইলিশ ভাপা রান্না করব। আর শোনো, দুটো ইলিশ মাছ নিয়ে এসো। একটা ইলিশ মাছ তোমার পিসিমাকে দেব। কি বলছো গিন্নি? পিসিমা ইলিশ মাছ খাবে? পিসিমা যা কৃপণ মানুষ, সারাদিন শাক পাতা খেয়েই কাটিয়ে দেয়, সে আবার কিনা ইলিশ মাছ খাবে? তোমার পিসিমা যে কৃপণ মানুষ সে কি আর আমার জানা নেই? বাবার অত সম্পত্তি, তাও একটা মাটির বাড়িতে থাকে। আমাদের এত বড় বাড়ি থাকা সত্ত্বেও পিসিমা এখানে থাকেই না। সুখ ভোগ করলে নাকি সংসারে শান্তি চলে যাবে। কি অদ্ভুত তার চিন্তা ভাবনা। সেই পিসিমা আমার আর মান সম্মান রাখলো না। সত্যি, রাস্তাঘাটে বেরোলে লোকের কাছে মুখ দেখাতে লজ্জা করে। লোকে কি বলবে? একটা মাত্র পিসিমা, তা আবার অত বয়স্ক, অথচ আমাদের সাথে থাকেই না। এই তো পুকুর ধারে অনেক কচু শাক হয়েছে। যাক, আজকে আর বাজার থেকে কিছু কিনতে হবে না, টাকাটা বেঁচে গেল। এই কচু শাক ভাজা খেয়েই আজকে সারা দিনটা কাটিয়ে দেব। বাজারে দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে এই শাক পাতা ভাজা খেয়ে আমি বেশ ভালোই আছি। আমার টাকাগুলো আর কিছু খরচ হচ্ছে না। কি মজা! পিসিমা, ও পিসিমা, একবার বাইরে এসো তো। দেখো দেখো, তোমার জন্য কি এনেছি। একটা গোটা ইলিশ মাছ। কি বললি? ইলিশ মাছ? কত দাম জানিস ইলিশ মাছের? অত টাকা দিয়ে মাছ খাবার কোনো মানে হয় না। যা, নিয়ে যা, ফেরত নিয়ে যা বলছি। পিসিমা, আমরা রোজ ভালো ভালো খাবার খাই, তুমি শুধু শাক পাতা খেয়েই কাটিয়ে দাও। আমাদেরও তো খারাপ লাগে নাকি? তাছাড়া আশেপাশের লোক কী বা ভাববে? লোকে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তা বলে অত টাকা দিয়ে ইলিশ মাছ খাবার কোনো মানে হয় না। আমার এই শাক পাতা খেয়েই ঠিক আছে, টাকাগুলো তো জমছে। সত্যি পিসিমা, কৃপণ দেখেছি, তোমার মতো কৃপণ আমি কোথাও দেখিনি। থাক থাক, তুই আর রতন কেন পিসিমা পিসিমা করিস? আমি কি কিছু বুঝি না নাকি? এই যে আমার এত টাকা, সেই টাকার লোভেই পিসিমা পিসিমা করিস। থাক পিসিমা থাক, তোমার ওই টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম তোমাকে একটু দিই। সত্যি, তুমি আর শুধরাবে না। বুঝলে গিন্নি, একটা খারাপ খবর আছে। আমাদের ওই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে। জানি না এরপরে আর ভালো ভালো রোজ খাবার খাওয়ানো যাবে কিনা তোমাদের। কি আবার হবে? সবার যা হবে আমাদেরও হবে। তুমি তো একা কারখানায় কাজ করতে না। যেমন করে হোক দিন ঠিক চলে যাবে। রোজ ভালো ভালো খাবার নাই বা খেতে পেলাম, তবে খাবার খাওয়া তো যাবে। আচ্ছা, পিসিমাকে যদি আমাদের এই দুরবস্থার কথা জানাই, তাহলে পিসিমাকে একটু সাহায্য করবে? তোমার কি মাথা খারাপ? পিসিমার কাছে টাকা চাইবে? খবরদার না। রোজ ভালো ভালো কিছু খাবার আমি পাঠাই। রোজই আমাকে কথা শোনায় যে তার টাকার লোভে নাকি আমরা ভালো ভালো খাবার দিই। মন বোঝার কখনো চেষ্টাই করে না। তাই কোনো দরকার নেই। আমাদের যা জমানো টাকা আছে সেটা দিয়ে এখন চলুক, পরে না হয় কোনো কাজ ঠিক খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। তাছাড়া পিসিমার জন্য কি আমাদের কম মান সম্মান ডোবে? একা পিসিমা আলাদা থাকে। কতবার বলেছি আমাদের সাথে থাকার জন্য, কখনোই থাকে না। থাক,
পিসিমার কথা যত কম বলা যায় ততই ভালো। আমাদের একমাত্র মেয়ে মিনি, পুজোর সময় তাকেও একটা জামা অবধি দেয় না, সেটাতেও নাকি তার পয়সা খরচ হয়ে যাবে। হ্যাঁ, দেশে পিসিমার যা জমি জায়গা আর সোনাদানা আছে তাতে একটা আস্ত জমিদার বাড়ি তৈরি হয়ে যায়। কিন্তু পিসিমা নিজের দুই মেয়েকে বিয়ের সময়ও তেমন করে কিছুই দেননি, সারাটা জীবনই এই কিপটেমি করেই কাটিয়ে দিলে। থাক, আর পিসিমার কথা বলে লাভ নেই। চলো আমরা এবার খাবারটা খেয়ে নিই। জানো মা, পাশের বাড়ির ফুলির ঠাকুমা ফুলিকে প্রতিদিন একটা করে চকলেট কিনে দেয়, কিন্তু আমার পিসি ঠাকুমা আমাকে কোনো দিন কিছু দেয় না। সে তুই এ জন্মে আর আশাও করিস না। তোর পিসি ঠাকুমা যা কৃপণ মানুষ, এমন কৃপণ মানুষ আমি দুটো দেখিনি। মা মা, আমার না কদিন ধরে খুব মাংস খেতে ইচ্ছা করছে। এই কদিন তুমি রোজ ডাল আর ভাত রান্না করছো, আগে কত ভালো ভালো খাবার আমাদের ঘরে রোজ রান্না হতো। কি আর করব বল মিনি, তোর বাবার চাকরিটা আর নেই, তাই এই কটা দিন একটু কষ্ট কর। তারপর যখন নতুন কাজ পাবে আবার আমরা ভালো ভালো খাবার খাবো। মা মা, আমি একটু পিসি ঠাকুমার বাড়ি যাচ্ছি, কতদিন পিসি ঠাকুমার সাথে গল্প হয়নি। ও পিসি ঠাকুমা, পিসি ঠাকুমা, তোমার তো অনেক টাকা, গ্রামে সবাই বলে আমাকে একটু মাংস খাওয়াও না, কতদিন মাংস খাইনি। কি মাংস? বলি মাংস কত দাম জানিস? ওই সব হচ্ছে না। তোকে বুঝি রতন আর ওর বউ পাঠিয়েছে আমার টাকা খসানোর জন্য? ওই সব হবে না। ও পিসি ঠাকুমা, আমি তো তোমাকে কত ভালোবাসি, দাও না একটু মাংস খাওয়ার টাকা দাও না। না 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 না, ওসব মাংস টাংসের টাকা আমি দিতে পারবো না। তুই এখন বাড়ি যা, আমি একটু শাক পাতা জোগাড় করে আনি, তারপর রান্না করে খাবো। জানো মা, রতন দাদার চাকরিটা আর নেই, কারখানার চাকরিটা শুনলাম চলে গেছে। ওদের খুব কষ্ট করে সংসার চলছে। হ্যাঁ মা, আর ওই আমাদের মিনি, সেও তো খুব ছোট, রোজ একটু ডাল আর ভাত দিয়ে ভাত খাচ্ছে। পই পই করে বলেছিলাম রোজ অত ভালো ভালো খাবারের উপরে খরচা না করে একটু পয়সা জমা। কেউ আমার কথা শোনেনি। আমি পয়সা জমাই বলে সবাই আমাকে কৃপণ বলে। দেখলে তো এখন রতন আর ওর বইয়ের কি অবস্থা। সে তুমি যাই বলো মা, তোমার সম্পত্তির কথা এ গ্রামে সবাই জানে। তুমি তো ওদের একটু সাহায্য করতে পারো, তোমাকে কত ভালো ভালো খাবার এনে দিত, তুমি খাবে, খুশি হবে এই আশায় তুমি স্বেচ্ছায় খাওনি, কিন্তু ওরা তো ওদের কর্তব্য করেছে। সব ওই সম্পত্তির লোভে। আমি কি কিছু বুঝি না নাকি? তোদের দুটোকেও পাঠিয়েছে ওই রতন আর ওর বউ। ওই সব হবে না, সম্পত্তি আমি দিচ্ছি না। যা দেখি তোরা এখন যা, আমি কাল সকালে উঠে রতনের বাড়ি যাব ভাবছি। তবে মা, শুধু রতন দাদার চাকরি যায়নি, এ গ্রামের অধিকাংশ মানুষই ওই কারখানায় কাজ করত। সকলেরই অবস্থা খুব খারাপ। এবার কি করে সংসার চলবে, খাবে, ওরা নিজেরাই জানে না। বুঝলে বউ, মেয়েটাকে অনেকদিন মাংস এনে দিতে পারিনি, তাই আজ ভাবছি ঘরে যা জমানো টাকা আছে সেটা থেকেই একটু মাংস নিয়ে আসবো, আর আমরাও একটু খাবো। সেটা হলে তো ভালোই হয়, মিনি খুব খুশি হবে। আমাদের একমাত্র মেয়ে বলে কথা,
মেয়েটা রোজ ডাল দিয়ে ভাত খাচ্ছে। তুমি বরং এক কাজ করো গিন্নি, আমাদের কিছু ভালো রান্না হলেই আমরা পিসিমাকে দিয়ে আসি। তুমি বরং মাংস রান্না হলে পিসিমাকে একটু দিয়ে এসো। না না, আমি ওসবে নেই। তোমার এখন চাকরি নেই, এখন যদি শোনে আমরা মাংস ভাত খাচ্ছি তোমার পিসিমা অজ্ঞান হয়ে যাবে। তার থেকে ভালো না জানানো। সে তুমি যাই বলো, আমরা তো আর পিসিমার মতো কৃপণ নই, তাই তুমি একটু মাংস রান্না করে পিসিমাকে দিয়ে এসো। আমাদের আর কি দোষ? ভালো ভালো রান্না হলে আমরা তো দিয়েই আসি। তোমার পিসিমাই তো খেতে চান না, সারাদিন খালি শাক পাতা খুঁজে বেড়ান। এই যে বৌমা, দুইজনে বসে আমার নামে কি নিন্দা বান্দা চলছে শুনি। বলি আমি কি এতটাই কৃপণ নাকি? মোটেও এতটাও কৃপণ নই। শোনো, আমি ঠিক করেছি গ্রামের সবাইকে মাংস ভাত খাওয়াবো। সে কি পিসিমা, আপনি মাংস ভাত খাওয়াবেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শোনো বৌমা, আমি খবর পেয়েছি গ্রামের অনেক মানুষই চাকরি হারা হয়েছে। দাদা কি খেতে পাবে? সত্যি সেটা চিন্তার বিষয়। তাই আমি ঠিক করেছি জমিদারির অনেকটা টাকার ভাগ আমি গ্রামের মানুষের সেবায় লাগাবো। প্রতিদিন সবাইকে মাছ মাংস ভাত খাওয়াবো। প্রতিদিন মাংস মাছ ভাত খাওয়াতে অনেক টাকা খরচ হবে পিসিমা। জানি খরচ হবে, তা বলে তো বিনা পয়সায় কাউকে খাওয়াবো না। সবার কাছ থেকেই টাকা নিয়েই খাওয়াবো। কিন্তু পিসিমা, রোজ মাছ মাংস ভাতের দাম দাবার মতো অবস্থা এখন যে আমাদের নেই। হ্যাঁ, টাকা নেব, তবে সেটা 1 টাকা। আর শোন, আমি নিজে হাতে রান্না করে গ্রামের সবাইকে খাওয়াবো। আমি তো ভাবতেই পারছি না বউ, পিসিমা সবাইকে মাছ মাংস ভাত রোজ খাওয়াবে, তাও আবার 1 টাকায়। তবে যাই বলো, যা হয় ভালোর জন্যই হয়। তোমাদের সবার চাকরিটা চলে গেছিল বলেই পিসিমাকেও আমরা মানুষ হিসেবে চিনতে পারলাম। না হলে এতদিন একটা ভুল ধারণাই ছিল। সবসময় বাইরে থেকে একটা মানুষকে যা বোঝা যায় ভেতরে তা নাও হতে পারে। একদম ঠিক বলেছ বউ, তবে এটা খুব আনন্দের যে 1 টাকায় আমরা মাছ মাংস ভাত খাবো। এরপর পিসি ঠাকুমা গ্রামের সবার জন্য রান্না করে, আর তারপর সেই রান্না গ্রামের সবাই একসাথে খেতে শুরু করে। এভাবেই সবাই রোজ 1 টাকায় মাংস ভাত পায়।